এই যে মা, এখনো ঘর মোছা শেষ হয়নি কেন? সকাল হয়ে গেছে, সূর্য মাথার ওপর উঠে গেছে, অথচ আমার এক কাপ চা পর্যন্ত তৈরি হয়নি। বয়স হয়েছে ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে তুমি সব কাজ ফেলে রাখবে। খেতে পারো, থাকতে পারো, কিন্তু কাজের সময় এলে কেন এত অজুহাত দাও বলো তো? বাবা আসিফ, তুই যেটা দেখছিস সেটা শুধু দেরি, কিন্তু আমার ভেতরের কষ্টটা তুই দেখতে পাচ্ছিস না। সারা রাত এই শরীরটা ব্যথায় কাঁদে, চোখে ঘুম আসে না, হাত পা যেন আর আমার কথা শুনতে চায় না। তবুও ভোরে উঠে চেষ্টা করি সব কাজ করতে, শুধু এই ভেবে আমার ছেলেটা যেন কষ্ট না পায়। এইসব নাটক আমাদের সামনে দেখানোর দরকার নেই মা। আপনি এখানে ফ্রিতে থাকছেন, খাচ্ছেন, পড়ছেন, এটাই তো অনেক বড় ব্যাপার। এই বয়সে এসে যদি একটু কাজ করতে হয়, তাহলে সেটাকে আবার এত বড় কষ্ট বানিয়ে ফেলছেন কেন? যত সব আধিক্যেতা। ফ্রিতে থাকি বলছো মা? এই ঘরের প্রতিটা ইট, প্রতিটা দেয়ালে তোমার শ্বশুরের ঘামের গন্ধ লেগে আছে। এই উঠোনে আমার স্বামী নিজের হাতে গাছ লাগিয়েছিল। এই ঘরেই আমি বউ হয়ে এসেছিলাম ছোট্ট বয়সে, আর আজ সেই ঘরে আমার কোনো দাম নেই, আমি পর হয়ে গেছি। হয়েছে মা, আর কথা বাড়িও না। তুমি শুধু আমার বউয়ের সাথে ঝগড়া করার কাজটাই বেশি বেশি করতে পারো, তাছাড়া আর কিছুই তোমার দ্বারা হয় না। নিজের ঘরে কাজ করলে কেউ কষ্টে মরে যায় না? আমার হয়েছে যত জ্বালা। একদম ঠিক হয়েছে। এখন ভালো লাগছে না? আপনার আমার সাথে ঝগড়া করার খুব শখ। শখ মিটিয়ে দিল তো আপনার নিজের ছেলেই। আপনার ছেলেই আপনাকে সহ্য করতে পারে না। কত করে বললাম কাজ করতে চলে যান, এখন তো আর এই কথাগুলো শুনতে হতো না। আমার কি, আমি যেভাবে বুঝাবো তাই করবে। মা মনিকা, তুমি এভাবে বলো না। তুমিও তো একদিন মা হবে, শাশুড়ি হবে। সেদিন তোমার ছেলে যদি তোমার সাথে এমন করে, তখন তুমি কি করবে? হ্যাঁ মা মনিকা, এখনো সময় আছে, তুমি সৎ হয় আল্লাহ কাছে ক্ষমা চাও। সবাই সব সময় যুবতী ও শক্তিশালী থাকে না মা। তুমি আমার সাথে এমন করো না মা, আল্লাহর দোহাই লাগে। মা, থামেন। অনেক হয়েছে আপনার। আপনার ছেলে আপনার সাথে থাকতে চায় না, অমনি আমাকে অভিশাপ দেওয়া শুরু করে দিলেন। তাড়াতাড়ি রান্নাবাড়ি শেষ করেন। আমার হয়েছে যত জ্বালা, যত সব। এই ভাতটা এত শক্ত কেন? এটা কি মানুষে খাওয়ার মতো হয়েছে, নাকি আপনি ইচ্ছে করেই আমাদের কষ্ট দেওয়ার জন্য এমন করেছেন? আপনি কি আমাদের একটু ভালো রান্না করেও খাওয়াতে পারবেন না? না মা, আমি তো ইচ্ছে করে কিছু করিনি। কাঠের টুকরোগুলো শুকনা ছিল না, তাই আগুনটা ঠিকমতো ধরেনি। চোখেও এখন আর আগের মতো ঠিকমতো দেখতে পাই না, সব কিছু ঝাপসা লাগে। তবুও চেষ্টা করি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। এই সব অজুহাত আর কত শুনবো মা? আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছে করেই কাজগুলো করছেন। সংসারে একটা অলস মানুষ থাকলে এমনটাই হয়। যা কষ্ট করা লাগে তা তো আমার স্বামীরই করতে হয়। আমি অলস না মা, এই বয়সেও আমি সব কাজ করি, শুধু একটু সময় বেশি লাগে। এই হাত দুটো একসময় অনেক শক্ত ছিল, আজ দুর্বল হয়ে গেছে, কিন্তু মনটা এখনো আগের মতোই আছে। যে ছেলেকে আমি না খেয়ে থেকে খাইয়েছি, নিজের শরীরের কষ্ট ভুলে তাকে বড় করেছি, আজ সেই আমাকে বোঝে না, আমার কষ্টকে নাটক বলে। নিজের রক্ত যদি এমন হয়, তাহলে এই দুনিয়ায় আর কার কাছে আশা রাখবো আমি?
আসিফ, তোর বউ আমার সাথে এমন আচরণ করে, তুই কি কিছুই বলবি না? আমি তোকে এতই কষ্ট দিয়ে বড় করেছি এই অবস্থা পড়ার জন্য। আমি এই বুড়ো বয়সে কি এত কাজ করতে পারি? আমি তো আর পারি না বাবা। কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না। মা, তুমি আবার পুরনো কথা শুরু করলে। সময় বদলেছে, এখন সবকিছু আগের মতো চলে না। সংসার চালাতে গেলে নিয়ম মানতে হয়, আর সেই নিয়ম এখন মনিকা ঠিক করবে। ঘরে তো তুমি তেমন কোনো কাজ করো না, যা করে মনিকা করে। তাহলে তুমি কেন এত অভিনয় করে কথা বলছো? আসিফ, তুইও এভাবে কথা বলছিস? তোর জন্যই তো আমি এত কিছু সহ্য করেছি। তোর একটা হাসির জন্য আমি নিজের সব কষ্ট ভুলে গেছি। আজ তুই বলছিস আমি এই ঘরের বোঝা। তুই যে এমন হয়ে যাবি আমি কোনো দিনও ভাবিনি। আজকে তুই আমার সাথে এমন আচরণ করলি। হ্যাঁ, আপনি বোঝা। এই বয়সে এসে আপনি আমাদের ওপর বোঝা ছাড়া আর কিছুই নন। কাজ করতে পারেন না, আবার আমাদের শান্তিও নষ্ট করেন। যদি এতই কষ্ট হয় তাহলে এই ঘর ছেড়ে চলে যান। কেউ তো আপনাকে ধরে রাখিনি। এত অপমান করি তাও লজ্জা হয় কি মানিস রে বাবা? আমি হলে তো কবেই এই বাড়ি থেকে চলে যেতাম। হ্যাঁ বৌমা, আসলে আমার লজ্জা নাই। না হলে কি আজকে এই দিন আমার দেখা লাগে? কোন পাপের শাস্তি যে আল্লাহ দিতেছে। ঠিক আছে, আজ বুঝলাম আমি সত্যি এই ঘরের কেউ নই। যেখানে আমার সম্মান নেই, যেখানে আমার কথা বলার অধিকারও নেই, সেখানে থাকা মানে প্রতিদিন একটু একটু করে মরে যাওয়া। আমি যাচ্ছি। আজ থেকে তোমাদের আর কোনো কষ্ট দেব না। নিজের ভাত নিজেই জোগাড় করব, কারো কাছে হাত পাতব না। শুধু একটা কথা মনে রাখিস আসিফ, যে সন্তান মায়ের চোখের জল দেখতে পায় না, সে জীবনে কখনো শান্তি পায় না। হয়েছে, এবার যান। এই নাটক আমাদের সামনে দেখানোর দরকার নেই। গেলে বরং ভালোই হবে, সংসারে একটু শান্তি আসবে। আপদ বিদায় হলেই মঙ্গল। এবার হয়তো আর আমার সংসারে কোনো ঝগড়া ঝামেলা হবে না। এই ঘরটা আমার স্বপ্ন ছিল। আজ থেকে এটা শুধু ইট পাথরের দেয়াল, কারণ এখানে আর আমার কোনো জায়গা নেই। শীতের কুয়াশার মধ্যে হেঁটে যাচ্ছে, চোখে পানি, কিন্তু মুখে একটা অদ্ভুত দৃঢ়তা। আজ আফিফ ও মনিকারের এরকম কথা শুনে কান্না করতে করতে বেরিয়ে যায়। আজকে সে অনেক অসহায়। তার জীবনের শেষ হয়তো এটাই লেখা ছিল। কোথায় যাবে, কি করবে, কোথাও তো তার কোনো যাওয়ার পথ নেই। সে মনে মনে চিন্তা করতে লাগলো, না, আমি আর এই বাড়িতে ফিরব না। আমি যতদিন বেঁচে আছি নিজের খিদে মিটাতে যা করার তাই করব। এই লোকালয় বৃদ্ধ বুড়ি, অচল মানুষ আর গরিবের জন্য নয়। এই জীবনে যার শক্তি বেশি, টাকা বেশি, তারাই ভালো থাকে। আমি আজ থেকে এই গাছের নিচেই বাকিটা জীবন পার করে দেব। হে আল্লাহ, সারা জীবন অনেক কষ্ট দিয়েছ, আমি কখনো অভিযোগ করিনি। আজ আবার নতুন করে বাঁচার শক্তি দাও। এই তেঁতুল গাছটাই আজ থেকে আমার ঘর। নিজের ভাত নিজের হাতে জোগাড় করব, কারো কাছে হাত পাতব না। না, আগামীকাল থেকে আমি পিঠা বানাবো, এটাই দিয়েই আমার পেট জ্বালাবো।
ঠাকুমা, তোমার পিঠার গন্ধে তো মন ভরে যাচ্ছে। অনেক দূর থেকে আসলাম। এই পিঠা শুধু খাবার না রে, এই পিঠার মধ্যে আমার জীবনের সব কষ্ট, সব ভালোবাসা মিশে আছে। খেয়ে দেখ, হয়তো একটু শান্তি পাবি। রাতের সময় হঠাৎ তার সামনে এক ভয়ঙ্কর শাকচুন্নি আসে। কে কে তুমি? আমাকে মেরে ফেলবে? আমাকে মেরে কি হবে? আমি তো বুড়ি হয়ে গেছি। কিন্তু আমার পিঠেগুলো নিও না মা, এইগুলো দিয়েই তো আমার জীবন চলে। আমি তোকে মারতে আসিনি, আমি শুধু এই পিঠার গন্ধে পাগল হয়ে গেছি। কিন্তু তোর কথা শুনে মনে হচ্ছে তোর কষ্টটাই বেশি বড়। মা, তুই যদি খেতে চাস আমার পাশে বসে খা, আমি তোকে বাধা দেব না। তুই আমার মেয়ের মতোই। আমি তো মানুষ না, আমি তো ভয়ঙ্কর শাকচুন্নি। আমি কারো কষ্ট বুঝি না, কিন্তু আজ তোর কথা শুনে আমার মনটা কেমন যেন হয়ে যাচ্ছে। রক্তের সম্পর্কই সব না রে মা, মনের সম্পর্কই আসল। আজ থেকে তুই আমার মেয়ে। তুই আমার মনটা নরম করে দিলি মা। আজ থেকে আমি তোর সেবা যন্ত্র দেখাশোনা করব। তুই আর কাঁদিস না মা। আমি তোর রূপ ধরে আমি পিঠা বিক্রি করব। তুই শুধু বিশ্রাম নে মা। শাকচুন্নি রূপ পাল্টে ফেলল তার। সে গ্রামে গিয়ে পিঠা বিক্রি করতে লাগল। কিছু গ্রামবাসী বলে, বুড়িমা, আজকে তোমার কণ্ঠের সুর কেমন যেন লাগছে। তুমি ঠিক আছো তো? আমরা তোমার পিঠা কিন্তু সব সময় খেতে চাই। আজকাল শরীরটা একটু খারাপ, তাই হয়তো গলায় খারাপ হয়েছে। ও কিছু না, তোমরা খেয়ে খুশি হলেই আমি খুশি। বুড়িমার এই পিঠার খবর শুনে আসিফ আর মনিকার রাগে ফেটে যায়। তারা সিদ্ধান্ত নেন কালকেই যাবে মাকে ফিরিয়ে আনতে। পরের দিন তারা চলে যায় তেঁতুল গাছের নিচে। মা, আমার ভুল হয়েছে। তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো। তোমাকে আর কষ্ট পেতে হবে না। তুমি কি শুনতে পেয়েছো মা? আজকে আমি খাবার জোগাতে পারি বলে তাই তোরা চলে এলি। আমি এই বাড়ি আর ফিরবো না। তোরা এখানে এসেছিস আমার টাকার জন্য। তখন শাকচুন্নি চলে এলো। আসিফ আর মনিকা তা দেখে ভয়ে কাঁপতে লাগল। আমি সেই ভয়ঙ্কর শাকচুন্নি যাকে মানুষ নিজের অন্যায় দিয়ে ডেকে আনে। চাইলে আমি তোদের সব শেষ করে দিতে পারি। আমার মাকে তোরা কষ্ট দিলি। আমরা ভুল করেছি মা, আমরা বুঝতে পারিনি। মা, আমাদের ক্ষমা করো। আর তুমি আমার মাকে মা বলে ডাকছো কেন? হ্যাঁ, এটা আমার মেয়ে শাকচুন্নি হলেও তোমাদের মতো অহংকারী নিষ্ঠুর না। তার ভিতরে মায়া, ভালোবাসা, আবেগ আছে, যা তোমাদের করার কথা। তাই এই শাকচুন্নি আমাকে সেবা যত্ন করেছে। মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো আপনার সাথে খারাপ আচরণ করব না, আপনাকে দিয়ে কাজ করাবো না। আপনি আমাকে ক্ষমা করে দেন। ক্ষমা আমি করে দিয়েছি, কিন্তু মনে রাখিস, যে ঘরে মায়ের সম্মান থাকে না
সে ঘর কখনো সুখের হয় না। আর যে সন্তান মাকে সম্মান করতে শেখে সেই সন্তানই একদিন সত্যিকারের মানুষ হয়ে ওঠে।